স্কুল নাকি গ্যাংস্টারদের আস্তানা, যেখানে বকাটে ছাত্ররা বুক ফুলিয়ে শিক্ষকদের গায়ে হাত তোলে আর বাপদাদার টাকার গরমে পুরো রেজাল্ট কিনে নেয়। এমন পচে যাওয়া শিক্ষা ব্যবস্থাকে উপরে ফেলতে জন্ম নিয়েছে ইআরপিবি। আর এই টিমের প্রধান অস্ত্র হলো আমাদের সুপার ব্যাডাস এক্স মিলিটারি ইন্সপেক্টর জিন। যারা আগের দুটো পার্ট দেখোনি তাদের প্যারা নেওয়ার কিচ্ছু নেই। শুধু এটুকু মাথায় রেখো, জিন কোনো চক ডাস্টার হাতে নেওয়া সাধারণ মাস্টার মশাই নয়, সে হলো গুন্ডা ছাত্রদের আসল জন। আগের মিশনগুলোতে হ্যাকার বংকে সাথে নিয়ে জিন এমন সব রাঘব বোয়ালদের ছাল ছাড়িয়েছে যাদের নাম শুনলে পুলিশেরও হাঁটু কাঁপে। জিনের এক একটা লাঠির চোটে ওইসব গ্যাংস্টারদের দাদাগিরি সোজা গোরস্থানে চলে যায়। তো চলো জিনের আজকের ভয়ঙ্কর আর রোমাঞ্চকর মিশন শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন এসেছো ঝটপট ভিডিওতে একটা লাইক ঠুকে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। এপিসোড 3 এর শুরুতে আমরা দেখি জিন তার ফেলে আসা অতীতের সেই সোনালী দিনগুলোর কথা মনে করছিল, যখন সে তার ফিয়েন্সের সাথে ছিল। একদিন তারা কোথাও যাচ্ছিল, তখন তার হবু বউ গায়েন দেখতে পায় যে কিছু বাচ্চা স্কুল চলাকালীন সময় লুকিয়ে সিগারেট খাচ্ছে। গায়েন নিজে একজন শিক্ষিকা, তাই সে বাচ্চাদের বকা দেয়, যা থেকে বোঝা যায় যে সে মন থেকে বাচ্চাদের ভালো চাইতো। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, একদিন তার ক্লাসে চুল নামের একটি বকাটে ছেলে তাকে ছুরি মেরে মারাত্মক আঘাত করে বসে। আদালতে চুল নির্লজ্জের মতো জানায়, গায়েন ম্যাম এতই ভালো ছিলেন যে আমি ওনাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু উনি আমার ভালোবাসা বুঝতেই পারেনি। অপরাধী বয়স কম হওয়ার কারণে আদালত থেকে মাত্র 4 বছরের সাজা শোনায়। এই বিচার দেখে জিনের আইনের উপর থেকে পুরোপুরি বিশ্বাস উঠে যায় এবং সে নিজেই নিজের মতো করে ন্যায় বিচার করার সিদ্ধান্ত নেয়। চুল যখন হাসতে হাসতে কোর্ট থেকে বের হচ্ছিল, তখন জিন ক্ষোভে পাগল হয়ে তাকে গাড়ি চাপা দিয়ে চিরতরে শেষ করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই চই মাঝখানে এসে তাকে আটকে দেয়। জিন যে কোনো মূল্যে ওই ছেলেটিকে শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু চই তাকে শান্ত করে বোঝান, এমন পাগলামি করো না, আমি খুব তাড়াতাড়ি শিক্ষামন্ত্রী হতে চলেছি, তারপর আমি এডুকেশনাল রাইট প্রোটেকশন ব্যুরো তৈরি করব। আর সেই দিন থেকে জিন মনে মনে প্রতিজ্ঞা করেছিল যে সে আর কোনোদিন কোনো শিক্ষকের সাথে কোনো অন্যায় হতে দেবে না। যাই হোক, বর্তমানে তারা এমন একটি কেস হাতে পায় যেখানে একজন শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীর সাথে অত্যন্ত নোংরা ও অশালীন আচরণ করার ভয়ঙ্কর অভিযোগ উঠেছিল। এই প্রমাণের পর সেই শিক্ষক চাকরি থেকে পদত্যাগ করে চরম হতাশায় আত্মহত্যা করে বসেন। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, ওই শিক্ষককে নিজেকে নির্দোষ প্রমাণ করার কোনো সুযোগই দেওয়া হয়নি। শুধুমাত্র ওই মেয়েটির মুখের কথার উপর ভিত্তি করে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। মেয়েটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় ছিল, 6 লক্ষ ফলোয়ার থাকার কারণে সে ক্লাসের মধ্যে সবসময় লাইভ স্ট্রিম করত। কিন্তু একদিন শিক্ষিকা মিস রুমি তার লাইভ স্ট্রিম বন্ধ করে দেন এবং কড়া গলায় বলেন, চলো এখন পড়াশোনা করার সময় হয়েছে। কিন্তু ইয়ারি নামের ওই মেয়েটি এই অপমান কিছুতেই মানতে পারল না। প্রতিশোধ নিতে এসে কিছুক্ষণের মধ্যেই এমন একটা ভিডিও আপলোড করলো যেখানে মনে হচ্ছিল যে শিক্ষিকা রুমি একজন ছাত্রকে টর্চার করছেন। রুমি তখন নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আরে এমন কিছুই তো হয়নি, মেয়েটির চুলে চুইংগাম আটকে গিয়েছিল, তাই আমি শুধু একটু চুল কেটে সেটা বের করে দিচ্ছিলাম। তখন ইয়ারি ক্লাস টিচার মিস্টার কো রুমিকে আশ্বস্ত করে বলেন, আপনি একদম চিন্তা করবেন না, আমি বিষয়টা সামলে নেব। কিন্তু তিনি সরাসরি ইয়ারির কাছে গিয়ে বলেন, তুমি যে জঘন্য কাজটা করেছো আমি জানি, তুমি এই ভিডিওটা এডিট করে তারপর আপলোড করেছো, কারণ এটা করার সময় আমি তোমাকে নিজের চোখে দেখেছি। ইয়ারির কাছে তার শিক্ষকের এই কথাগুলো একদমই ভালো লাগে না, তাই সে চরম শয়তানির বুদ্ধি বের করে। সে বাইরে গিয়ে ইচ্ছে করে নিজের পোশাক ছিঁড়ে ফেলে একটি ভিডিও তৈরি করে, যেখানে সে কাঁদতে কাঁদতে বলে যে আমার ক্লাস টিচার আমার সাথে অত্যন্ত জঘন্য একটি কাজ করার চেষ্টা করেছে। সে যেহেতু সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয় ছিল, তাই কিছুক্ষণের মধ্যে কমেন্ট বক্সে সবাই তার ক্লাস টিচারকে যাচ্ছে তাই বাসায় গালিগালাজ করতে শুরু করে। এদিকে মিস্টার কু ওই ভিডিও দেখে পুরোপুরি হতবাক হয়ে যান, ইয়ারি তার সাথে এমন ভয়ঙ্কর বেইমানি কেন করলো। কিছুক্ষণের মধ্যে ক্ষুদ্র মানুষেরা তার পার্সোনাল নম্বরে ফোন করে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিতে শুরু করে। এমনকি এক বিশাল উন্মত্ত জনতা তার বাড়ির সামনে এসে ভিড় জমায়। মিস্টার কো এই মারাত্মক অপমান আর মানসিক চাপ কোনোভাবেই সহ্য করতে পারলেন না। তিনি এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে বসলেন। তিনি চুপচাপ নিজের গাড়িতে গিয়ে বসলেন এবং চিরতরে নিজের জীবন শেষ করে দিলেন। পরদিন সকালে গাড়ির ভেতর তার মৃতদেহ পাওয়া গেলে পুরো স্কুল রীতিমতো হুলস্থুল হয়ে পড়ে। কিন্তু নির্মম পৃথিবীর মানুষেরা তাকে মৃত্যুর পরও শান্তিতে থাকতে দিল না। কিছু মানুষ তার ফিউনারাল অনুষ্ঠানে গিয়ে ভাঙচুর আর হাঙ্গামা করতে শুরু করে। এই হারহিম করা পরিস্থিতি দেখে শিক্ষিকা রুমি সাথে সাথে ইয়ারির কাছে গিয়ে চিৎকার করে বলে, তুমি এমন জঘন্য কাজ কেন করলে? মিস্টার কো কখনোই এমনটা করতে পারেন না। কিন্তু বেচারা রুমি খুনাক্ষরও জানতেন না যে ইয়ারি তখনও লাইভ স্ট্রিমিং অন করে ন্যাকা কান্না কেঁদে তাকেও সবার সামনে বদনাম করতে চলেছে। এরপর স্কুলের প্রিন্সিপাল এই কেস ধামাচাপা দেওয়ার জন্য ইয়ারির সাথে আপোষ করার চেষ্টা করেন, কিন্তু এর বদলে শয়তান ইয়ারির শর্ত জুড়ে দেয় যে রুমিকে তার নতুন ক্লাস টিচার বানাতে হবে। উদ্দেশ্য পরিষ্কার, যাতে সে প্রতিদিন রুমিকে নিজের ইচ্ছা মতো জ্বালাতন করতে পারে। এদিকে এই মর্মান্তিক পুরো ঘটনাটি শোনার পর ইআরপিবির টিম সিদ্ধান্ত নেয় যে তারা ওই স্কুলে যাবে।
কিন্তু সমস্যা হলো ওটা ছিল একটি গার্লস স্কুল, তাই জিন সেখানে যেতে পারবে না। আর বংকেও তো মেয়ে সাজিয়ে সেখানে পাঠানো সম্ভব নয়। তাই এই কাজটা নিখুঁতভাবে করার জন্য জিন হারমিন নামের এক নারী ইন্সপেক্টরকে ওই স্কুলে শিক্ষিকা সাজিয়ে পাঠায়। হারমিনকে দেখতে একদম সাধারণ আর শান্তশিষ্ট মনে হচ্ছিল, তাই ক্লাসে যখন তার পরিচয় দেওয়া হচ্ছিল তখন কোনো বাচ্চাই তার দিকে ফিরেও তাকায়নি। ওদিকে ইয়ারি নিজের মতো লাইভ স্ট্রিমিং এর চরম ব্যস্ত ছিল, আর বাকি বাচ্চারা তার তোষামোদি করতে ব্যস্ত। ঠিক তখনই একটা মেয়ে হারমিনকে অপমান করার উদ্দেশ্যে ব্যঙ্গ করে জিজ্ঞেস করে, ম্যাম আপনি তো অনেক সুন্দর, আপনি কি প্লাস্টিক সার্জারি করিয়েছেন? তখন হারমিন এমন এক ভয়ঙ্কর জবাব দেয় যা শুনে পুরো ক্লাসের সব বাচ্চার মুখ এক নিমিষে বন্ধ হয়ে যায়। সে ঠান্ডা মাথায় বলে, হ্যাঁ আমি আমার শরীরের একটা অংশের সাইজ কমানোর সার্জারি করিয়েছি, তবে এই ক্লাসের মেয়েদের শারীরিক গঠন যেমন, তাতে তোমাদের অন্তত এই সার্জারির কোনো প্রয়োজন নেই। এরপর হারমিন সব বাচ্চাকে করা নির্দেশে নিজেদের মোবাইল ফোন জমা দিতে বলে, কিন্তু ইয়ারি চরম বেয়াদবি করে ক্লাস চলাকালীন সময়ে লাইভ স্ট্রিমিং চালিয়ে যাচ্ছিল। এক দুবার বলার পরও সে যখন কথা শুনল না, তখন হারমিন এক উড়ন্ত কিক মেরে ইয়ারির ফোনটা টুকরো টুকরো করে ভেঙে ফেলে। আর সে সবাইকে নিজের আসল পরিচয় দিয়ে বলে যে সে ইয়ারপিবির একজন ইন্সপেক্টর, আর কেউ যদি এখানে দাদাগিরি করার চেষ্টা করে তবে তার চুলের মুঠি ধরে সে পুরো স্কুল ঘোরাবে। এরপর পুরো স্কুল ইয়ারপিবি নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং আনাচে কানাচে সব জায়গায় সিসিটিভি ক্যামেরা বসিয়ে দেয়। এদিকে জিন স্টাফ রুমে গিয়ে সব টিচারকে আশ্বস্ত করে বলে, আমি চাই বাচ্চাদের ভয় আপনারা যে সত্যিগুলো লুকিয়ে রেখেছেন তা নির্ভয় আমাকে জানান। আপনারা চাইলে কাগজে লিখেও আমাকে জানাতে পারেন, কারণ আজকাল বাচ্চারা শিক্ষকদের বদনাম করার জন্য যা খুশি তাই করছে। এদিকে হারমিন ক্লাসের সব বখাটে বাচ্চাদের সোজা মাঠে নিয়ে গিয়ে শাস্তিস্বরূপ কঠিন সব ব্যায়াম করাতে শুরু করে। এরপরেই তিনজন অর্থাৎ জিন, বং আর হারমিন একসাথে দেখা করে। সেখানে জিন যখন বংয়ের সাথে হারমিনকে পরিচয় করিয়ে দেয়, তখন হারমিন হ্যান্ডশেক করার সময় এত জোরে বংয়ের হাত চাপে যে বং ব্যথায় কুকিয়ে ওঠে। জিন হেসে বলে, ও কিন্তু খুব রকচট আর বদমেজাজি প্রকৃতির মানুষ। তবে হারমিন, একটা কথা মাথায় রেখো, এখানে এসে কিন্তু কারো প্রাণ কেড়ে নেওয়া যাবে না। তাদের সব ভয়ঙ্কর কথাবার্তা শুনে বং মনে মনে ভাবতে থাকে, হায় খোদা, আমি এই দুই সাইকো মানুষের মাঝখানে কোথায় এসে ফেসে গেলাম রে বাবা। এরপর সব বাচ্চাদের ক্লাসরুম পরিষ্কার করার সময় হয়, কিন্তু অহংকার ইয়ারি বলে ওঠে, এই কাজ তো আমাদের রুমি ম্যাম একাই করে। তখন হারমিন পিছন থেকে তার ঘাড় ধরে কড়া ধমক দিয়ে বলে, তোকে আমি মন্ত্রী বানাচ্ছি, দাঁড়া, একদম চুপচাপ নিজের হাতে ক্লাস পরিষ্কার করবি। आज के बाद जमीन को तब तक साफ करना जब तक वो आईने की तरह ना चमके। এরপর বং ওই স্কুলের সব বাচ্চারা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট তন্ন তন্ন করে ঘাঁটতে শুরু করে, যাতে সে জানতে পারে কোনো শিক্ষকের নামে মিথ্যা কিছু ছড়ানো হয়েছে কিনা। আর ঘাঁটতে ঘাঁটতে সে এক ভয়ঙ্কর সত্যি আবিষ্কার করে, বাচ্চারা শিক্ষিকা রুমির অজান্তেই তার অনেক ছবি তোলে, তাকে অত্যন্ত নোংরা আর মিথ্যা ক্যাপশন দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে রেখেছে। বেচারা রুমি এর বিন্দুমাত্র কিছুই জানতেন না। এসব দেখে তিনি চরম হতাশায় ভেঙে পড়ে। এর ফলে রেগে গিয়ে হারমিন পুরো ক্লাসকে আবার শাস্তির জন্য মাঠে নিয়ে যায়। তখন একটি মেয়ে তার বন্ধুদের চুপি চুপি বলতে শুরু করে, আমাদের একটু ভাবা উচিত, ইয়ারির সাথে যা ঘটনা ঘটেছিল সেটা তো আমরা নিজের চোখে দেখিনি, তাহলে এটা পুরোপুরি একটা মিথ্যা নাটকও তো হতে পারে। কিন্তু ঠিক তখনই সেখানে ইয়ারি এসে পড়ায় ভয়ে মেয়েটি চুপ হয়ে যায়। এদিকে রুমে সোশ্যাল মিডিয়ায় নিজের সম্পর্কে এত জঘন্য আর নোংরা কথা থেকে মারাত্মক ভয় পেয়ে যান। তিনি এতটাই ভেঙে পড়েন যে শিক্ষকতার এই চাকরি ছেড়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন। কিন্তু পরের দিন স্কুলে গিয়ে তিনি অবাক হয়ে দেখেন ইয়ারি তার কাছে এসে চরম সম্মানের সাথে কথা বলছে। তার হাবভাব দেখে মনে হচ্ছিল মেয়েটি যেন সত্যি পুরোপুরি শুধরে গেছে। রুমি যখন ক্লাসে পড়াতে যান তখন অবাক করা বিষয় হলো সব বাচ্চা একদম চুপচাপ তার কথা শুনে মন দিয়ে পড়াশোনা করছিল। এটা থেকে রুমির মনে ম্যাগ কিছুটা হলো কেটে যায়। কিন্তু হারমিন তাকে সতর্ক করে বলে, সাবধান থাকবেন ম্যাম, এই ইয়ারি মেয়েটা হয়তো আপনার সাথে কোনো বড় ধরনের নাটক করছে। আর সত্যি সত্যি ঠিক তেমনটাই ঘটল। সহসল রুমি ইয়ারির মিষ্টি কথায় পুরোপুরি গলে যায়। স্কুল ছুটির সময় ইয়ারি রুমির কাছে এসে চরম ছলনা আশ্রয় বলে, ম্যাম আমাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি ছিল, আমরা কি একসাথে একটা লাইভ স্ট্রিম করতে পারি না? সেখানে আমরা সবাইকে জানাবো যে আমাদের মধ্যে সব ঠিক হয়ে গেছে, আর আপনি সেখানে এই ইয়ারপিবির অত্যাচার নিয়েও একটু বলবেন, কারণ ওরা বাচ্চাদের খুব কষ্ট দিচ্ছে। কিন্তু রুমি এমন কিছু করার আগে জিন তার সাথে দেখা করে এবং চরম হতাশার সুরে বলে, আপনি আর কতকাল এই শয়তান বাচ্চাদের সামনে নিজেকে এত দুর্বল করে রাখবেন? তখন রুমি জিনকে সোশ্যাল মিডিয়ায় সে নোংরা পোস্টগুলো দেখান, যেখানে তাকে অত্যন্ত বাজেভাবে বদনাম করা হয়েছিল। তিনি ঢুকরে ঢুকরে কেঁদে বলে ওঠেন, এমনটা চলতে থাকলে তিনি সারা জীবন মানুষের কাছে একটা নিষ্ঠুর শিক্ষিকা হিসেবে পরিচিত হয়ে থাকবেন, আর তাকে সারা জীবন সবার কাছে নির্দোষ প্রমাণ করার চেষ্টায় চালিয়ে যেতে হবে। তিনি ভয়ে কাঁপতে কাঁপতে বলেন, আমার এই বাচ্চাদের খুব ভয় করে, কে জানে একদিন হয়তো আমার পরিণতি মিস্টার কোয়ের মতোই হবে। তখন জিন শান্ত গলায় তাকে নিজের জীবনের সেই চরম কষ্টের কথা জানায় যে তার নিজের হবু বউ একজন শিক্ষিকা ছিলেন
যাকে তারও একজন ছাত্র নির্মমভাবে হত্যা করেছিল। জিন আরও জানায়, আমরা এখানে আসলে আপনারই কিছু ছাত্রীর অনুরোধে এসেছি। তারা আমাদের কাছে আপনাকে এই নরক থেকে বাঁচানোর আকুতি জানিয়েছে। এই কথা শুনে ম্যাম ইমোশনাল হয়ে যায়। জিন বোঝানোর চেষ্টা করে, হ্যাঁ মানছি বাইরে থেকে মনে হচ্ছে সবাই হয়তো ইয়ারির দলে, কিন্তু ভেতরে সত্যিটা হলো বেশিরভাগ স্টুডেন্ট আপনার মতো ইয়ারিকেও জমের মতো ভয় পায়। তারা ভাবে স্বয়ং রুমি ম্যামি যখন ইয়ারি কিছুই করতে পারলেন না, তখন আমরা সাধারণ ছাত্ররা আর কি করতে পারবো। তাই আমি চাই আপনি আবারও আগে সে আত্মবিশ্বাসী রুমি ম্যাম হয়ে উঠুন, যিনি কাউকে বিন্দুমাত্র ভয় পেতেন না। জিনের কথায় রুমি ম্যামের মনের ভেতর যেন একটা নতুন সাহসের জন্ম নেয়। এরপর তিনি যখন ক্লাসে ঢোকেন, ইয়ারি তাকে লাইভ স্ট্রিম করার জন্য বারবার জোর করতে থাকে, কিন্তু এবার রুমি অত্যন্ত কঠোরভাবে তাকে সোজা না বলে দেয়। তিনি ইয়ারিকে ব্ল্যাকবোর্ডে গিয়ে একটা কঠিন অঙ্ক কষতে নির্দেশ দেন, কিন্তু ইয়ারি যখন তার কথা অমান্য করে নিজের জায়গায় বসে থাকে, তখন রুমি রাগে গিয়ে তার হাত ধরে রীতিমতো টেনে ইঁচড়ে বোর্ডের কাছে নিয়ে আসেন। এরপরও ইয়ারি যখন চরম উদ্ধেতে দেখিয়ে অঙ্ক করতে অস্বীকৃতি জানায়, তখন রুমি হাতে একটা ব্যাট তুলে নিয়ে তাকে কষিয়ে মারতে শুরু করে। এই প্রথমবার অহংকার ইয়ারি রুমির এই রুদ্রমূর্তি দেখে ভয় কাঁপতে থাকে এবং তড়িঘড়ি করে বোর্ডের অঙ্কটা সমাধান করতে শুরু করে। রুমির এমন জবরদস্ত পরিবর্তন থেকে হারমিন বাইরে থেকে চরম আনন্দে শীষ বাজাতে শুরু করে। এরপর ইয়ারি রাগে ফুঁসতে ফুঁসতে বাড়ি যায় এবং রুমিকে ধ্বংস করার জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন কোনো ভয়ঙ্কর মিথ্যা ছড়ানোর পরিকল্পনা করে। কিন্তু সে কিছু পোস্ট করার আগেই চোখের পলকে তার অ্যাকাউন্ট থেকে পুরনো সব পোস্ট ডিলিট হয়ে যায়, আর সেখানে স্বয়ংক্রিয়ভাবে একটি আনকাট অরিজিনাল ভিডিও আপলোড হয়ে যায়, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল যে মিস্টার কোকে মিথ্যা কেসে ফাঁসানো চক্রান্ত করছে। আর এভাবেই তার লক্ষ লক্ষ ফলোয়ার্স মুহূর্তের মধ্যে তার আসল শয়তানির চেহারাটা দেখতে পেয়ে যায়। আসলে এই পুরো মাস্টার প্ল্যানটা করেছিল আমাদের হ্যাকার মাস্টার বং, যে ইয়ারির অ্যাকাউন্ট পুরোপুরি হ্যাক করে নিয়েছিল। এরপর ইয়ারি পাগল আর হিতায়ত জ্ঞানশূন্য হয়ে প্রতিশোধ নিতে সোজা রুমির বাড়িতে গিয়ে হাজির হয়। সে একটা ধারালো অস্ত্র হাতে তুলে নিয়ে রুমির উপর প্রাণঘাতী হামলা চালায়, আর এই ধস্তাধস্তির এক পর্যায়ে রুমি ব্যালকনি থেকে সোজা নিচে পড়ে যান। কিন্তু ঠিক সে শ্বাসরুদ্ধকর মুহূর্তে সুপার হিরোর মতো সেখানে হাজির হয় জিন। রুমি মাটিতে আছাড় পড়া ঠিক আগ মুহূর্তে জিন তাকে ধরে ফেলে এবং পড়ে যাওয়ার পুরো ধাক্কাটা নিজের শরীরের উপর নিয়ে নেয়। জিনের এই মুমূর্ষ অবস্থা দেখে হারমিন রাগে অন্ধ হয়ে যায়। সে ইয়ারিকে ব্যালকনি থেকে নিচে ছুঁড়ে ফেলে দেওয়ার উপক্রম করে, কিন্তু অনেক কষ্টে সে নিজের রাগ নিয়ন্ত্রণ করে এবং ইয়ারিকে চরম ভয় দেখিয়ে উপরে টেনে তোলে। এদিকে নিচে জিনের কোনো হুঁশ ছিল না, সবাই চরম ভয় পেয়ে যায়। কিন্তু হারমিন রাগে চেঁচিয়ে বলে, স্যার আর নাটক করবেন না, আর্মি ট্রেনিংয়ে তো এর চেয়েও উঁচু থেকে লাফ দিতে হয়। এই কথা শোনা মাত্রই জিন দরফর করে উঠে বসে, কিন্তু লাফ দেওয়া আর আচমকা পড়ার মধ্যে অনেক তফাৎ আছে। তাই জিনের মাথা ফেটে গল গল করে রক্ত ঝরতে শুরু করে। যাই হোক, এদিকে বিরোধী দলের নেতা হুয়াং এক বিশাল সংবাদ সম্মেলন করে পুরো দেশকে জানিয়ে দেন যে 2 বছর আগে যে শিক্ষিকার মৃত্যু হয়েছিল তার বাবা হলেন খোদ প্রধানমন্ত্রী এবং জিন ছিল সেই মেয়ের হবু বর। হুয়াং অভিযোগ করেন যে এরা ইআরপিবি তৈরি করে আসলে দেশের কোনো ভালো কাজ করছে না, বরং তারা ক্ষমতার অপব্যবহার করে নিজেদের ব্যক্তিগত প্রতিশোধ নিচ্ছে। চুই এবং জিন যখন এই সংবাদ সম্মেলনের কথা জানতে পারে, তখন তাদের চেহারায় বিন্দুমাত্র কোনো টেনশন দেখা যায় না। কিন্তু হারমিন এই চরম সত্যিটা জানতে পেরে রীতিমতো হতবাক হয়ে যায়। জিন তখন শান্ত গলায় তাকে জানায়, তুমি এই সংবাদ সম্মেলন যা শুনেছ তার প্রতিটি শব্দ একদম সত্য। এদিক অফিসে শিক্ষামন্ত্রী চুই দেখতে পান যে বং তার ট্রান্সফারের জন্য একটি আবেদনপত্র লিখছে, কারণ সে এই ভয়ঙ্কর সব সাইকো কাজকর্ম দেখে রীতিমতো তিক্ত বিরক্ত হয়ে গেছে। কিন্তু এটা দেখার পরও চুই মুচকি এসে তার আবেদনপত্র বাতিল করে দেন। এরপর তার হাতে পায় আরও একটি চাঞ্চল্যকর কেস। এবার এক বেয়াদব ছাত্র সবার সামনে তার নিজের শিক্ষকের গায়ে হাত তুলেছে। তার ইআরপিবি টিম নিজেদের ব্যাগপত্র গুছিয়ে সোজা সে স্কুলে গিয়ে হাজির হয়। যে শিক্ষকটি ছাত্রদের হাতে মার খেয়েছিলেন তার নাম চুন। তিনি অত্যন্ত জনপ্রিয় এবং একজন দারুণ মেধাবী শিক্ষক হিসেবে পরিচিত। তিনি এই স্কুলে যোগ দেওয়ার পরই স্কুলের সুনাম চারদিকে ছড়িয়ে পড়েছিল। জিন যখন তার সাথে প্রথম দেখা করে তখন সে নিজেও খুব আনন্দিত হয়, কারণ জিন নিজেও একসময় চুন স্যারের অনলাইন ক্লাস করে নিজে পরীক্ষায় পাশ করেছিল। এমনকি জিন আজও তাকে মন থেকে সম্মান করে এবং তার পড়ানোর পদ্ধতি সেরা বলে মনে করে। এই স্কুলের অন্য শিক্ষকরা চুন স্যারের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। তারা জিনকে জানান যে চুন স্যার এমন একজন ডেডিকেটেড মানুষ যিনি দরকার হলে রাত জেগেও বাচ্চাদের পড়াশোনায় সাহায্য করেন। এরপর জিন অত্যন্ত বিনয়ের সাথে চুনকে জিজ্ঞেস করেন, স্যার আসলে ঠিক কি এমন ঘটেছিল যে একজন ছাত্র আপনার গায়ে হাত তোলা সাহস পেল? তখন চুন একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, আসলে আমারও একটা ভুল হয়ে গেছে। প্যারেন্টস টিচার মিটিংয়ের সব স্টুডেন্টের বাবা মা এসেছিলেন, শুধু ওই ছাত্রটি ছাড়া। তাই আমি নিজে ওর খোঁজ নিতে ওর বাড়ি চলে গিয়েছিলাম। তিনি আরও বলেন, ওর বাবা মা একটা রেস্টুরেন্ট চালাতো, আমি সেখানে গিয়ে খাবার খাচ্ছিলাম। তারা কাজের চাপে এতটাই ব্যস্ত ছিলেন যে আমি তাদের সাথে ঠিকমতো কথাই বলতে পারিনি। এদিকে হারমিন সেই স্টুডেন্টের সাথে দেখা করতে চায় যে চুন স্যারের গায়ে হাত তুলেছিল। এই ছেলেটির নাম ইউনো।
ইউনোর চোখে মুখে তখনও চরম রাগ আর খুব জ্বলজ্বল করছিল। সে ওই শিক্ষককে আরও মারতে চায়। সে হারমিনের সাথেও চরম বেয়াদবিকর কথা বলে, যা দেখে হারমিন মনে মনে ভাবে, ইস, ছেলেটি কি চরম অসভ্য আর বেয়াদব। ঠিক তখনই বং তাকে একটি চমকপ্রদ তথ্য দিয়ে জানান যে ছেলেটি মোটেও অসভ্য আর খারাপ নয়, বরং সে তো ক্লাসে ফার্স্ট বয় বা টপার। এই কথা শুনে হারমিন রীতিমতো অবাক হয়ে ইউনোকে জিজ্ঞেস করে, একজন টপার স্টুডেন্ট হয়ে নিজের শিক্ষকের গায়ে কিভাবে হাত তুলতে পারে। অনেক জোরাজুরি করার পর ইউনহু অবশেষে মুখ খোলে। সে কাঁদো কাঁদো গলায় বলে, যেদিন থেকে ওই চুন স্যার আমার বাবা মায়ের রেস্টুরেন্টে গিয়েছিল তার পরদিনই আমাদের রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যায়। কেউ একজন মিথ্যা অভিযোগ করে ওটা বন্ধ করে দিয়েছে। এই চরম অভাব আর কষ্টের মধ্যেও আমার বাবা মা আমাকে একটা প্রাইভেট টিউশন দিয়ে পড়াচ্ছিলেন। সে খুবই ফেটে পড়ে বলে, কিন্তু যখন এই টিউশনের কথাটা চুন স্যার জানতে পারেন, ঠিক তখন আমার ওই টিউশন টিচার হঠাৎ করে আমাকে পড়ানো ছেড়ে দেয়। এটা কোনোভাবেই শুধু একটা কাকতালীয় ঘটনা হতে পারে না। এইসব ভয়ঙ্কর কথা শুনে হানরিম তড়িঘড়ি করে জিনকে সবকিছু জানাতে যায়, কিন্তু জিন তখন পুরোপুরি তার প্রিয় চুন স্যারের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বিভোর হয়েছিল। সে উল্টো হানরিমের সামনে চুনের গুণগান গাইতে শুরু করে। জিনের এমন অন্ধভক্তি দেখে হানরিমের চরম রাগ উঠে যায়। সে চিৎকার করে বলে, আপনি তো দেখছি শুধু ওই লোকটারই সাফাই গাইছেন। মানুষ যা বলছে তা কি সত্যি ঠিক? আপনি কি শিক্ষককে বাঁচানোর আড়ালে নিজের ব্যক্তিগত প্রতিশ্রুতি নিচ্ছেন? এই কথা শুনে জিন অত্যন্ত ঠান্ডা গলায় জবাব দেয়, তোমার যদি সত্যি এমনটা মনে হয় তবে তুমি চাইলে এই প্রজেক্ট ছেড়ে চলে যেতে পারো। এই কথা শুনে হানরিমের মাথা আরো গরম হয়ে যায়, আর রাতের অন্ধকারে নিজের রাগ কমানোর জন্য সে পাগলের মতো স্কুলের বিশাল মাঠে দৌড়াতে থাকে। ঠিক এই মুহূর্তে আমরা হানরিমের অতীতে একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। সে যখন স্কুলে পড়তো তখন তাকেও কিছু বখাটে ছেলে চরম বুলি করত এবং কারণে অকারণে বেধড়ক মারধর করত। একদিন ওই বখাটে ছেলেরা তাকে একা পেয়ে খুব নির্মমভাবে পেটাচ্ছিল। ঠিক তখনই সেখানে এক দেবদূতের মতো হাজির হয় জিন। সে তখন হানরিমের কাছে একদমই অপরিচিত এক অচেনা মানুষ ছিল। জিনকে দেখে ওই বখাটে বাচ্চারা মিথ্যা বলে ওঠে, আরে স্যার, আমরা তো সবাই খুব ভালো বন্ধু, আমরা তো শুধু একটু মজা করছিলাম। তখন জিন শান্ত দৃষ্টিতে হানরিমের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, তোমার কি কোনো সাহায্য দরকার? যদি সাহায্য চাইলে নিজের ভালো হয় তবে বুক ফুলিয়ে সাহায্য চাওয়া উচিত। ठीक है, सुन लिया मैंने। एक फौजी आम आदमी पे हाथ उठाएगा। হানরিম কাঁদতে কাঁদতে জিনের কাছে সাহায্য চায়, আর জিন একাই ওই বখাটেদের চরম ধোলাই দিয়ে হানরিমকে মৃত্যুর হাত থেকে বাঁচায়। যাই হোক, এবার বর্তমানে ফিরে আসি। জিন আবারও চুন স্যারের সাথে দেখা করতে যায়, তবে এবার তার গলার স্বর ছিল একেবারে অন্যরকম। সে তীক্ষ্ণ গলায় বলে, স্যার, আমরা একটা জিনিস খেয়াল করলাম, এই স্কুলের টপ 11 জন ছাত্র শুধু আপনার কাছে প্রাইভেট পড়ে, কারণ তারা সবাই খুব বড়লোক পরিবারের সন্তান। আর এই ছাত্ররাই আবার শহরের সবচেয়ে নামি দামি একটা প্রাইভেট কোচিংও যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, প্রতিবারই কিন্তু ইনহুই ফার্স্ট হয়, যে কিনা কোনো কোচিংয়ে যায় না। জিন একটু থেমে চোখে চোখ রেখে বলে, তাই স্যার, আমার তো মনে হচ্ছে এই মারামারি ছুতো ধরে ইউনুকে যদি এবার পরীক্ষা দিতে না দেওয়া হয় তবে সবচেয়ে বড় লাভ তো এই কোচিং সেন্টারেরই হবে। তাদের স্টুডেন্টদের র্যাঙ্ক এমনিতেই উপরে উঠে যাবে, অথবা সুজান নামের একটি বড়লোক মেয়ের সবচেয়ে বেশি লাভ হবে। সে অনায়াসে টপ 10-এ জায়গা করে নেবে। জিনের মুখে এমন সব নিখুঁত হিসাব শুনে চুন স্যারের মুখের রং ধীরে ধীরে ফ্যাকাশ হতে শুরু করে। জিন এবার আসল বোম ফাটায়। সে বলে, স্যার, আমরা এর আগেও একটা গার্লস স্কুলও ছিলাম, সেখানে ইয়ারি নামের একটা মেয়ে ছিল যে পড়াশোনায় ভীষণ ভালো। সে আপনার এই স্কুলে ভর্তির জন্য আবেদন করেছিল, কিন্তু আপনি জালিয়াতি করে তাকে পরীক্ষায় দিতে দেননি, আর তার জায়গায় টাকার জোরে আপনি সুজান নামের ওই বড়লোক মেয়েটিকে ভর্তি করে নিয়েছিলেন। আর ঠিক একই নোংরা খেলা আপনি এখন ইনহুর সাথেও খেলছেন, যাতে সে আর কোনোভাবে আর ফার্স্ট না হতে পারে। আসলে জিন যখন ইয়ারির সাথে দেখা করতে জেলে গিয়েছিল তখন ইয়ারি তাকে চুনের আসল মুখোশটা খুলে দিয়েছিল। সে জানিয়েছিল যে চুন আসলে একটা চরম দুর্নীতিগ্রস্ত আর নীচ মানসিকতার শিক্ষক। সে ইয়ারিকে অপমান করে বলেছিল, তোর মতো নর্দমার কিটরা জীবনে উন্নতি করতে পারবে না। আর হয়তো চুনের এই জঘন্য আচরণের কারণে ইয়ারির মনে সমস্ত শিক্ষকদের প্রতি এক চরম ঘৃণা জন্ম নিয়েছিল। জিন তখন চুনকে কড়া ভাষায় শাসিয়ে বলে, আপনার তো ইনহুর জন্য খুব দরদ উঠছে, তাই না? তাহলে শুনে রাখুন, সে তার নিজের পরীক্ষা অবশ্যই দেবে, আর কেউ তাকে আটকাতে পারবে না। এদিকে স্কুলে সুজান অবাক হয়ে দেখে যে ইউনহু আবার ফিরে এসেছে। সে সাথে সাথে কথাটা তার মাকে জানায়। তার মা সোজা গিয়ে চুনকে রীতিমতো হুমকি দিয়ে বলে, ওই ইনহু ছেলেটা আবার স্কুলে ফিরে এলো কিভাবে? তুমি খুব ভালো করে জানো যে এই পরীক্ষা আমার মেয়ে ফার্স্ট হওয়াটা কতটা জরুরি। আমি তোমাকে এত টাকা ঘুষ দিই, তারপরেও আমার মেয়ে কেন পেছনে পড়ে থাকবে? চুন তখন গাম মুছতে মুছতে বলে, ম্যাডাম, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন, আমি কথা দিচ্ছি আপনার মেয়ে ফার্স্ট হবে। এদিকে হানরিম তখনও জিনের উপর রেগে আগুন হয়েছিল। ঠিক তখনই বং এসে তাকে আসল সত্যিটা জানায়। ম্যাম, আপনি যেমনটা ভাবছেন ব্যাপারটা আসলে মোটেও তেমন নয়।
জিন স্যার যেদিন ইয়ারির সাথে দেখা করে এসেছেন সেদিন থেকেই তিনি এই শয়তান চুন স্যারের উপর কড়া নজর রাখছেন। এই কথা শুনে হানরিম নিজের ভুল বুঝতে পারে এবং চরম অনুতপ্ত হয় যে সে অযথায় জিনকে ভুল বুঝেছিল। তাই সে নিজের বোকামির উপর রাগ করে আবারও চিৎকার করতে করতে মাঠের মধ্যে দৌড়াতে শুরু করে। জিন সেখানে এলে সে কেঁদে ফেলে। স্যার, আপনি আমাকে আগে এই সত্যিটা কেন জানাননি? আমার এখন নিজের উপরে ঘৃণা হচ্ছে যে আমি আপনার মতো একজন মানুষের উপর সন্দেহ করছিলাম। ঠিক এই আপেক্ষণ মুহূর্তে হঠাৎ সেখানে পুলিশ এসে হাজির হয় এবং স্কুলের বাচ্চাদের উপর সহিংসতা চালানোর মিথ্যা অভিযোগে ইয়ারপিবি টিমকে গ্রেফতার করে নিয়ে যায়। শিক্ষামন্ত্রী চুয়ের অফিসেও হানা দেয় পুলিশ এবং তাকেও গ্রেফতার করে নিয়ে যায়। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে তারা আসলে ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার জন্য এই ইয়ারপিবি তৈরি করেছে। চারদিকে রটনা ছড়িয়ে পড়েছে যে নিজেদের ভাবমূর্তি রক্ষার জন্য ইয়ারপিবি এখন নিরীহ শিক্ষকদের মিথ্যা কেসে ফাঁসাচ্ছে। এদিকে জেলের ভেতর বসে জিন মুচকে আসছিল। সে খুব ভালো করে জানতো যে ওই দুর্নীতিগ্রস্ত শিক্ষক চুনের হাত অনেক লম্বা, তাই এমন একটা নাটক তো হওয়ারই ছিল। এদিকে চুন চুপি চুপি ওই প্রাইভেট কোচিং সেন্টারে যায় যেখানে সে ক্লাসের বড়লোক বাচ্চারা পড়তো। আর অবাক করার বিষয় হলো ওই কোচিংয়ের মালিক হলো সেই শিক্ষক যে কিনা আগে ইউনহুকে পড়াতো। সেখানে সুজেনের মাও আগে থেকে উপস্থিত ছিল। চুন তাকে আগামী পরীক্ষার পুরো অ্যান্সার শিট পাচার করে দেয় এবং বলে এটা নিয়ে গিয়ে আপনার মেয়েকে মুখস্থ করিয়ে দেবেন। ও যদি এটুকু করতে না পারে তবে হাজার হাজার টাকা ঢাললেও ও কোনোদিন ফার্স্ট হতে পারবে না। এদিকে পুলিশ স্টেশনে বেচারা বংকেও আটকে রাখা হয়েছিল, কিন্তু মন্ত্রী চুই পুলিশকে বলেন ওকে জিজ্ঞাসাবাদ করে কোনো লাভ নেই, ওকে ছেড়ে দিন। আমরা ওকে যা নির্দেশ দেই বেচারা তো শুধু সেটুকুই পালন করে। সেখানে মন্ত্রী বংকে বলে তোমার সেই ট্রান্সফারের আবেদনপত্র নিয়ে এসো, আমি তাতে সাইন করে দিচ্ছি। তুমি তো এটাই চেয়েছিলে তাই না? বং তখন আবেগ আপ্লুত হয়ে বলে না স্যার, আমার এখন মন বদলে গেছে, আমি আপনার সাথে থাকতে চাই। কিন্তু চুই তাকে জোর করে অ্যাপ্লিকেশনটি আনতে বাধ্য করে। এরপর চুই এবং জিন দুজনেই ওই কাগজটায় সাইন করে দেয়। পরের দিন স্কুলে যথারীতি পরীক্ষা শুরু হয় এবং চুন সবার হাতে পরীক্ষার প্রশ্ন তুলে দেন। বড়লোকের আদরে মেয়ে সুজান উত্তরগুলো মুখস্থ করার মতো সামান্য কষ্টটুকু করেনি। সে চরম নির্লজ্জের মতো নিজের হাতের আঙ্গুলের সমস্ত উত্তর লিখে নিয়ে এসেছিল। পরীক্ষা শেষ হওয়ার পর ইয়ারপিবির সবাইকে প্রমাণের অভাবে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। এরপর শিক্ষামন্ত্রী চুইকে সরাসরি এডুকেশনাল বোর্ডে একটি জরুরি মিটিং তলব করা হয়। সেখানে সবাই তাকে রীতিমতো কাঠগড়ায় দাঁড় করিয়ে তীক্ষ্ণ প্রশ্নবাণে জর্জরিত করতে শুরু করে যে তিনি আসলে নিজের মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে। এদিকে স্কুলে পরীক্ষার উত্তরপত্র যখন চেক করা হচ্ছিল তখন চুন অবাক হয়ে দেখে যে সুজান 100-তে একদম 0 বা গোল্লা পেয়েছে। এটা দেখে তার তো মাথার গাম পায়ে পড়া জোগাড়। সে পাগলের মতো ছুটে গিয়ে তখন চলমান দ্বিতীয় পরীক্ষাটা মাঝপথে থামানোর চেষ্টা করে। ঠিক তখনই সেখানে জিন উপস্থিত হয় এবং সব বাচ্চাদের নিশ্চিন্তে পরীক্ষা চালিয়ে যেতে বলে। চুন রেগে গিয়ে চিৎকার করে বলে আরে পরীক্ষার প্রশ্নপত্র তো পুরোপুরি বদলে গেছে, আমাদের এই পরীক্ষাটা বাতিল করে নতুন করে নিতে হবে। তখন জিন তাচ্ছিলের হাসি এসে বলে প্রশ্নপত্র তো ইয়ারপিবি ইচ্ছা করে বদলে দিয়েছে। এই কথা শুনে চুন পুরোপুরি হতবাক হয়ে যায়। সে ভাবে এরা তো সবাই জেলে বন্দী ছিল, তাহলে এই কাজটা করলো কে? আসলে সেই দিন পুলিশ স্টেশনে বংয়ের ট্রান্সফার অ্যাপ্লিকেশনে সাইন করার বাহানা করে জিন চালাকি করে কাগজের এক কোনায় বংকের নির্দেশ লিখে দিয়েছিল যে সেজন্য চুপি চুপি গিয়ে পরীক্ষার প্রশ্নপত্রগুলো বদলে দেয়। আর বংও জিনের নির্দেশ মতো রাতের অন্ধকারে স্কুলে ঢুকে ঠিক সেই কাজটাই অত্যন্ত নিখুঁতভাবে করেছিল। এরপরও যখন দুর্নীতিগ্রস্ত চুন পরীক্ষা থামানোর জন্য জোরাজুরি করতে থাকে তখন জিন তার হাতটা সজোরে মুচকে ধরে তাকে ক্লাসরুম থেকে ছুঁড়ে বাইরে ফেলে দেয়। এরপর জিন স্কুলের মাইকে সবাইকে উদ্দেশ্য করে অ্যানাউন্সমেন্ট করে জানায় তোমরা নিশ্চয়ই ভাবছো হঠাৎ করে কেন পরীক্ষার প্রশ্নপত্র বদলে দেওয়া হলো। আসলে পুরনো ফাঁস হওয়া প্রশ্নপত্রের সাথে মিলিয়ে সুজান একদম ঠিক উত্তরটাই লিখেছিল, কিন্তু আমরা শুধু প্রশ্নের সিরিয়ালটা বদলে দিয়েছি। আর তাতেই মুখস্থবিদ্যা দিয়ে লেখা সুজান এখন 0 পেয়েছে। জিন সবার সামনে সত্যিটা ফাঁস করে দিয়ে বলে আমরা আসলে কোনো প্রশ্ন বদলাইনি, শুধু সিরিয়াল নম্বরগুলো এলোমেলো করে দিয়েছিলাম মাত্র। ঠিক তখনই স্কুলের মাইকে একটি গোপন অডিও রেকর্ডিং বাজতে শুরু করে। এই রেকর্ডিংয়ে স্পষ্ট শোনা যাচ্ছিল যে চুন কিভাবে টাকার বিনিময়ে সুজানের মায়ের কাছে উত্তরপত্র বিক্রি করেছে। আসলে সেদিন ক্যাফেতে তাদের ওই জঘন্য চুক্তির সময় বং অত্যন্ত চালাকি করে তাদের টেবিলের নিচে একটি ছোট্ট মাইক লাগিয়ে রেখেছিল। এবার চুনের আসল শয়তানি রূপ সবার সামনে ফাঁস হয়ে যাওয়ায় স্কুলের সমস্ত স্টুডেন্টরা তার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে। এমনকি যে শিক্ষকরা তাকে অন্ধের মতো বিশ্বাস করতেন তারাও আজ তার উপর চরম ক্ষুব্ধ হন। নিজের এই চরম শত্রুর পতন দেখে মেধাবী ছাত্র ইনহুর চোখে আনন্দে পানি চলে আসে। এদিকে শিক্ষা বোর্ডের মিটিংয়ে মন্ত্রী চুই তখনও প্রশ্নের তীরে ক্ষতবিক্ষত হচ্ছিলেন। বিরোধী নেতা হুয়াং বড় গলায় করে সবার সামনে বলে আমি প্রমাণ পেয়েছি যে ওনার ইন্সপেক্টর জিন আইন অমান্য করে ওই খুনি চুনকে নিজের হাতে মেরে ফেলার চেষ্টা করছিল। ঠিক এই চরম উত্তেজনার মুহূর্তে চুই খবর পান যে শিক্ষক চুনের সমস্ত জালিয়াতির প্রমাণ ধরা পড়ে গেছে। তখন তিনি অত্যন্ত গর্বের সাথে বুক ফুলিয়ে সবাইকে জানান
আমাদের ইআরপিপি আজ এই বিশাল দুর্নীতি ফাঁস করেছে। শিক্ষক চুনের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অক্ষর অক্ষরে সত্যি প্রমাণিত হয়েছে। ওই দুর্নীতিবাজ লোকটা অনেক আগে থেকেই টাকার বিনিময়ে ধনী বাবা মায়ের কাছে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে আসছিল। চুই সেই সমস্ত দুর্নীতিবাজ বাবা মায়ের নামও সবার সামনে প্রকাশ করে দেন, যারা টাকার জন্য প্রশ্নপত্র কিনেছিল। তিনি দম্ভের সাথে প্রমাণ করে দেয় যে ইআরপিপি নিজেদের ভাবমূর্তি রক্ষার জন্য ইচ্ছে করে কোনো নিরীহ শিক্ষককে ফাঁসায়নি, বরং একজন চরম দুর্নীতিগ্রস্ত শিক্ষকের মুখোশ খুলে দিয়ে ওই হাজার হাজার নিরীহ ও মেধাবী বাচ্চাদের ভবিষ্যৎ সুরক্ষিত করেছে, যারা দিনরাত এক করে পরিশ্রম করে পরীক্ষায় ফার্স্ট হওয়ার স্বপ্ন দেখে। এরপর মিশন সফল করে জিন, হানরিম এবং বং যখন নিজেদের জিনিসপত্র গুছিয়ে ওই স্কুল থেকে হাসিমুখে বিদায় নিচ্ছিল, তখন ইনহো ছুটে এসে চরম কৃতজ্ঞতায় তাদের ধন্যবাদ জানায়। এরপরই ওই স্কুল থেকে চুনের সমস্ত পোস্টার ও বই আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দেওয়া হয় এবং তাকে হাতকড়া পরিয়ে সোজা জেলের অন্ধকারে প্রকোষ্ঠে নিক্ষেপ করা হয়। তবে জেলে ঢোকার আগে জিন চুনকে একটা বিশেষ উপহার দেয়। সে চুনকে সোজা ইয়ারির সেলের সামনে নিয়ে গিয়ে দাঁড় করায়, কারণ এই শয়তান চুনের অপমান আর অবিচারের কারণে ইয়ারি একসময় অন্ধকারের পথে পা বাড়িয়েছিল। চুনকে হাতের নাগালে পেয়ে ইয়ারি তার উপর নিজের জমিয়ে রাখা সমস্ত ক্ষোভ উগড়ে দেয় এবং জেলের শিখের ওপার থেকে তাকে অকথ্য কথায় গালিগালাজ করে নিজের মনের আগুন নেভায়। তো আজকের মতো রুদ্ধশ্বাস এই গল্পের এখানেই সমাপ্তি টানছি। জিনের এই দুর্দান্ত অভিযান আর ইআরপিবির পরবর্তী রোমাঞ্চকর মিশনগুলো দেখতে পাবে এই সিরিজের ঠিক পরের পার্টে। ততক্ষণের জন্য আমাদের এই চমৎকার গল্পটি যদি তোমাদের মনের গভীরে সামান্যতম দাগ কেটে থাকে, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো দুর্দান্ত গল্পের সাথে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।